শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামানিজি। আজকে আমরা আমাদের আলাপের বিষয় নির্ধারণ করেছি গণ উদ্বেগ, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম। তিনি অধ্যাপক অধ্যাপন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সঙ্গে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। গেল কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। আজকে আমরা খানিক আগে খবর পেলাম যে টিএসসি এলাকায় 2টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এক ধরনের ভীতি আতঙ্কের পরিবেশ চারপাশে অনুভূত হচ্ছে। এর মধ্যে দেশের সব বিমানবন্দরে আমরা দেখলাম সতর্কতাও জারি করা হয়েছে, বিজিবি মোতায়েন হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে চেকপোস্ট, এবং চেকপোস্টও বসানো হচ্ছে, সেখানে তল্লাশি কার্যক্রমও চলছে। আবার আরেকটি খবর আজকে আমরা সন্ধ্যায় জানতে পারলাম, সেটা হচ্ছে কালকে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সেনা সদরের চিঠিও দিয়েছে সুপ্রিম কোর্ট। তো সব মিলিয়ে আসলে জনমনে এক ধরনের প্রশ্ন, উদ্বেগ, কি হতে চলেছে 13ই নভেম্বর। সেই প্রসঙ্গ দিয়ে আলাপ শুরু করতে চাই। সাইফুল হক, আপনাকে দিয়ে। আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন দুই আলোচক, দর্শক যারা দেখছেন, আপনাদেরকেও শুভেচ্ছা। আপনি যেটা বলছিলেন, আমি তো নাগরিক হিসাবে তো সবার যে উদ্বেগ, সে উদ্বেগটা আমার মধ্যেও আছে। আগামীকাল কেবলমাত্র শেখ হাসিনার এবং আরও কয়েকজনের মামলার আইসিটি ট্রাইব্যুনালে যেটা হয়েছে, মামলার রায়টা কবে হবে তার দিনটা আগামীকালকে ঘোষণা হবার কথা। ইতিমধ্যেই তাকে কেন্দ্র করে যেভাবে দেখছি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মিছিল দেখছি, বোমা দেখছি, ককটেল দেখছি, এটা তো নাগরিক জীবনে এবং সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই পরিস্থিতিটা হতে পারলেও আমার নিজের ধারণা যে অভ্যুত্থানের যারা অংশীজন, প্রধানত রাজনৈতিক দলগুলো, এবং তাদের মধ্যে তাদের যে ধরেন রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক প্রতিযোগিতা, যেটা ইতিমধ্যেই এটা ছাড়িয়ে এখন কিছুটা একটা একাংশ তো ইতিমধ্যে রাজপথে তারা অবস্থান নিয়েছেন। যেসব ব্যাপারটা আমরা আলোচনা করেছি, একভাবে আমরা সেটেল করে এসেছি, যেসব প্রশ্নে একমত সেটাও আমরা কিভাবে হবে সেটেল করেছি, যেসব নিয়ে সংস্কার নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে সেগুলো কীভাবে রিজলভ হবে নেক্সট পার্লামেন্টে, সেটা নিয়েও আলোচনা হয়েছে, সেটা আমরা একমত হয়েছি আমরা। বাকি প্রশ্ন যেটা ইভেন এই যে জুলাই সনদের বাস্তবায়নটা কোনো এজেন্ডার মধ্যে ছিল না। পরবর্তীকালে অধিকাংশ দলই আমরা গণভোটের ব্যাপারে অনেকেই সম্মত ছিলেন না। কেন রাজি হয়েছি? সবার মধ্যে একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করবার জন্য, যে ঠিক আছে, যেহেতু কিছু কিছু দল চাইছে, আমাদের যেহেতু পলিটিক্যাল সদিচ্ছা আছে, আমরা বোঝাপড়া তৈরি করতে চাই, সে জায়গা থেকে এটা ধরে এখন যেসব ইস্যু নিয়ে মাঠে করা হয়েছে, এগুলো তো মাঠ দখলের, মাঠের প্রতিযোগিতা দিয়ে এই বিষয়গুলোকে রাজনৈতিকভাবে সমাধানযোগ্য না। তার যারা বাইরে অন্য, কারণ বিপুল অধিকাংশ রাজনৈতিক দল, আমি ঐক্যমত কমিশনে প্রায় অধিকাংশ দিনে আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি, আমি নিজেও বক্তব্য রেখেছি প্রায় প্রত্যেকটা ইস্যুতে। তো সেখানে অধিকাংশ রাজনৈতিক দল, 30টা দল, 2-3টা দল বাদে সবাই ফেব্রুয়ারি নির্বাচনের দিনই গণভোটের পক্ষেই প্রত্যেকে বক্তব্য রেখেছেন। আর এখন যে পরিস্থিতি, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আমার শ্রোতারাও একমত হবেন, এখন বাস্তবে এই অল্প সময়ের মধ্যে দুটো জাতীয় নির্বাচন করার বাস্তবতা, তার কোনো যৌক্তিকতা দেখা যাচ্ছে না। সময়ের প্রশ্ন আছে, বিশাল ল এনফোর্সিং এজেন্সির একটা বিশাল জাতীয় নির্বাচন আয়োজনের একটা বিশাল প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করার প্রশ্ন। তারপরে তো জামায়াত আসলে অটল এবং অনড়, এখন সেই অনড়টা সম্ভবত গণভোট আগে করার দাবি, ইস্যুটা অন্য জায়গায়। যেমন তারা বলছেন কি এটাকে আইনি এটাকে আইনি দিতে হবে। গণভোট হলে কি এটা কি আইনি ব্যাপারে কি নিশ্চয়তা হবে? আমি এটাকে প্রক্রিয়া হিসেবে দেখি। যখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করছি, এটা একটা প্রক্রিয়া। সরকার যখন একটা অধ্যাদেশ বলি বা কোনো আদেশ দেবেন, এটাও আরেকটা একটা ধাপের জায়গা। যখন আপনি গণভোটে যাচ্ছেন, এটাও একটা প্রক্রিয়া। মানুষ যদি হাঁ সূচক দেয়, এটা একটা মানুষের সম্মতি পাওয়া গেল। কিন্তু ফাইনালি আইনে রূপান্তরিত হতে গেলে আপনাকে মানুষের
পার্লামেন্ট ইলেকশন লাগবে, মানুষ তার প্রতিনিধি নির্বাচন মানে করবে। সংসদ হয়ে আসতে না না, হবে। পার্লামেন্টে বিল আকারে এগুলো আমরা উত্থাপন এই প্রসঙ্গে হবে, আসবো, বিল হয় তখন এটা আইনে পরিণত হবে, তার আগে কোনো সুযোগ কিন্তু নেই। তার আগে একটু 13 নভেম্বর নিয়ে একটু আলাপ করতে চাই। কাজী মারুফুল ইসলাম, আপনার বিশ্লেষণটি শুনতে চাই। টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ নিশ্চয়ই উদ্বেগের কারণ, নিশ্চয়ই এটি খুব স্বস্তিদায়ক অবস্থান নয়। যেহেতু জানি যে আমরা কার্যক্রম নিষিদ্ধ একটি দল, তো তারা দৃশ্যত কিন্তু মাঠে নেই, মানে নেতাকর্মীরা বেশিরভাগই তাদের পলাতক। সেরকম একটি দল অনলাইনে কর্মসূচি দিয়ে চাপে ফেলে দিয়েছে সরকারকে, রাষ্ট্রকে। মানে এটি কি সরকারের দক্ষতার বা পরিস্থিতি নিয়ন্ত্রণের এক ধরনের অ্যাসিড টেস্ট বলে মনে হয় কিনা? জি, ধন্যবাদ। আমি এই আপনাদের স্টুডিওতে যখন আসছিলাম, আসার সময় আসলে আমি টিএসসিতে যে ককটেল বিস্ফোরণ সেটা হয়। তো ককটেল বিস্ফোরণ আমি দেখছিলাম যে ক্যাম্পাসের ছেলে মেয়েরা ঘুরছে এবং তখনই হলো, আমরা গাড়িটা তার পাশ দিয়ে আসলাম। এই ককটেল বিস্ফোরণ একটা আতশবাজি বিস্ফোরণের চেয়ে বেশি কিছু কোনো ঢেউ তৈরি করতে পারেনি। এটা খুবই সামান্য একটা ঘটনা, কিন্তু এটা সামান্য হলেও এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সারা দেশে মানুষের ভিতরে এক ধরনের চাপা উদ্বেগ এখন কাজ করছে 13ই নভেম্বরকে ঘিরে। এই ঘটনাটা আমি যেভাবে দেখি, আমি সাধারণ মানুষের জায়গা থেকে যখন দেখি যে তার যে জীবিকা, তার যে চলাচল, তার যে কাজ, সেই জায়গাগুলো প্রচণ্ড রকমভাবে ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনাটা আমাদেরকে এটা তৈরি হয়েছে এ কারণেই যে এই ঘটনাটা আমাদের রাজনীতির সংস্কৃতির যে একটা নেতিবাচক জায়গা আছে সেটাকে আবার উন্মোচন করে। যে আজকে যে পক্ষই হোক, আজকে আওয়ামী লীগ হোক অথবা অন্য যে কোনো দল হোক, তারা আমরা দেখেছি যে তাদের রাজনৈতিক যে সমস্ত লক্ষ্য সেগুলো অর্জন করার জন্য আসলে তারা সাধারণ মানুষের যে জীবন জীবিকা, তাদের যে চলাচল, সেগুলোকে জিম্মি করে। আমরা এর আগেও যখন অন্য 14 সালেও দেখেছি যে গাড়ি পোড়ানো, ট্রেন পোড়ানো, দোকান পোড়ানো, মানুষের বাড়িঘরে আক্রমণ করা, এবং এটাতে কিন্তু ক্ষতিগ্রস্ত কোনো রাজনৈতিক দলের বড় বড় নেতারা হন না, এটাতে কিন্তু সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হন। একদম দিনমজুর, একদম যারা রাস্তায় থাকতে হয়, যাদেরকে কাজ করতে হয়, সেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তাহলে তো আমরা মানে বলা চলে যে 12-13 বছর আগে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেখানেই তো ফিরে গেলাম, সেখানেই ফিরে গেলাম এবং আমরা ফিরে যাচ্ছি বলে আমার আশঙ্কা। এবং এইটা রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু আমরা আরেকটা জিনিসও আমরা দুঃখজনকভাবে অর্জন করেছি, যে এই সমস্ত রাজনৈতিক কর্মগুলো পালন করার জন্য আপনার দলের লোক দরকার নেই, আপনার টাকার দরকার। অর্থাৎ এরকম সার্ভিস দেওয়ার জন্য, এরকম ককটেল ফোটানোর জন্য, মানুষের বাড়ি আক্রমণ করার জন্য, গাড়ি পোড়ানোর জন্য মানুষ আছে। সেই মানুষগুলোকে যদি আপনি টাকা দেন, সেই টাকা দিয়ে আপনি এটা করতে পারেন। আর এই পুরো বন্দোবস্তটা টিকে থাকে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে তাদের অদক্ষতা, তাদের এক ধরনের প্রশ্রয়, এবং যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তরফ থেকে এক ধরনের এটা পুষে রাখার একটা চেষ্টা। ফলে রাজনৈতিক দলগুলো আজকের যে পরিস্থিতিটা হচ্ছে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো এটার পেছনে দায়ী। মারুফুল হক, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে সরকার নিশ্চয়ই জানতো যে এই ধরনের ঘটনা ঘটবে সামনে, তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রতিহত করার ব্যবস্থা বা কি কৌশলে মোকাবেলা করা হবে, সেই পরিকল্পনাটি আগে কেন করা হলো না? তাহলে তো আমাদের এই অবস্থা দেখতে হতো না। সেই প্রশ্ন নিয়ে আসবো একটু। আমি সৌরভ ভাইয়ের কাছে আসতে চাই। সৌরভ ভাই, মানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তারা তো এক ধরনের টেনশন ক্রিয়েট করতে পেরেছে অনলাইনে, মানে তারা কর্মসূচি ঘোষণা দিয়ে দেখা যাচ্ছে সেটি মানে রাজনীতির মাঠে না থেকেও রাষ্ট্র এবং সরকারকে চাপে ফেলা যায়, এটি তো এক ধরনের তারা প্রমাণ করে ফেললো। তো এই ঘটনা যখন প্রমাণিত হয়ে যাচ্ছে, বোঝাই তো যাচ্ছে যে এটি মাত্র শুরু, হয়তো সামনে আরও কর্মসূচি তারা দিবে এভাবে, তখন সরকার কি করে পরিস্থিতি সামাল দিবে? না, এটা তো শুধু সরকারের বিষয় না, এটা জননিরাপত্তার বিষয়। সমগ্র দেশের মানুষ নিরাপত্তার জন্য তো সরকারের কাছেই আমরা মানুষের নিরাপত্তার বিষয়। বিষয়টা হচ্ছে যে এটা কখন করতে পারলো, 15 মাস পর। আমি অনেক আগে শুরু থেকেই বলে আসছি যে এই সরকার যে দায়িত্ব নিলেন, তখন একটা সময়সীমা বেঁধে দেওয়া উচিত ছিল। তারা যাই করবেন, সংস্কার, বিচার এবং নির্বাচন, সময়সীমা না থাকায় এই যে নির্বাচন নিয়ে যে এত টানাপোড়েন, এত বিরোধ, এত ঝগড়াঝাটি, দ্বিধাদ্বন্দ্বের চেয়েও বেশি, মানে এখন তো মাঠেই নেমে গেছে একটা পক্ষ। অর্থাৎ সবাই নির্বাচনের আগেই নির্বাচনের সুফল পেতে চায়, এবং এই যেটি গাছে সার পানি দেওয়ার আগেই ফল খেতে চায়, যেটি সাইফুল ভাই বললেন যে আন্দোলনের অংশীজনদের মধ্যে যে বিরোধের সুযোগটা তারা নিয়েছে, এবং এই বিরোধটা যদি আরও বাড়ে তাহলে সুযোগটা আরও বাড়বে। সেটা দেশের শান্তিকামী
বা গণতান্ত্রিক আমের জনগণ তো চায় না, কিন্তু সরকারেরও প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে সরকার যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, এবং সেটি কিন্তু আদালতের মাধ্যমে করেনি, করেছে নির্বাহী আদেশে। স্বাভাবিকভাবে বিদেশেও এই প্রশ্নটি উঠেছে, নির্বাহী আদেশে একটি রাজনৈতিক দলকে বিচারের বিষয়টি আলাদা, যারা অপরাধ করেছে, গণহত্যার সাথে জড়িত, সম্পদ ধ্বংসের সাথে জড়িত, দমন পীড়নের সঙ্গে জড়িত, বা যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে। কিন্তু তাই বলে একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সমস্ত গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা, আমরা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই অবস্থায় আসা, বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। সৌরভ ভাই, এটি তো জানা যে একটি দলকে আপনি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিলে তার ফলাফল কি হয়। সেটাই বলছি, আপনি যখন প্রকাশ্যে তাকে তৎপরতা চালাতে দিচ্ছেন না, কার্যক্রম চালাতে দিচ্ছেন না, তখন তো গোপনে কার্যক্রম চালাবে। এটা অতীতেও দেখা গেছে, যেসব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ আমলে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, আমি শুধু সেটাই বলছি না, এর আগে জাসদকে তৎকালীন আওয়ামী লীগ স্বাধীনতার পর তারা কার্যক্রম নিষিদ্ধ করেছিল। জিয়াউর রহমানের সময় অনেক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এবং সেটি একটা খুব মজার বিষয় যে একই দিনে ঘোষণা আসলো যে ডেমোক্রেটিক লীগ এবং কমিউনিস্ট পার্টি এই দুটি নিষিদ্ধ। তো এটি কোন ভারসাম্য রক্ষার জন্য করা হয়েছিল? এরশাদের আমলে অনেক দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল। আর যারা স্বঘোষিত, যারা এই প্রচলিত রাজনীতি বিশ্বাস করে না, তারা তো এই নিষিদ্ধ হওয়া না হওয়ার খুব একটা পরোয়া করে। এই প্রশ্ন এসেই যায় যে একটি দিনকে ঘিরেই যে উদ্বেগ, যে উৎকণ্ঠার মধ্যে আমরা পড়েছি, এবং সরকার সেটিকে সামাল দেওয়ার জন্য যে ব্যবস্থা নিয়েছে, নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করলো, তা এর অর্থ এর মাধ্যমে কিন্তু এটা অনুমোদন করা হল না যে সে যা খুশি করতে পারবে, সে জনগণের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াতে পারে। আপনি দেখুন, প্রশ্নটা এভাবে করতে চাই যে ময়মনসিংহে একজন যেই দলটির কার্যক্রম থামানোর জন্য নির্বাহী আদেশ দেওয়া হলো, তাকে কি থামানো গেল, নাকি আমরা আরো এই সংখ্যার মধ্যে পড়লাম যে এই ধরনের হামলা যারা চলতেই থাকবে সামনের দিনগুলোতে? সক্রিয় রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের নীতি নির্ধারক, তাদের এই উপলব্ধিটা হওয়া উচিত যে আমরা একটা বিরতি ফিরে আসি সৌরভ ভাই, তারপর বিস্তারিত আলাপের সুযোগ হবে। দর্শক, একটি বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা আলাপ করছি গণ উদ্বেগ প্রসঙ্গে। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই এ সময় এসে। সেটি হচ্ছে যে আমরা যে টেনশনের মধ্য দিয়ে যাচ্ছি বা যে উদ্বেগের কথা শুনছি বা দেখছি, আওয়ামী লীগের এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার একদিনেই যেই সিচুয়েশনটি তৈরি হয়েছে গেল কয়েকদিন ধরে, সামনের দিনগুলোতে কি এমন অবস্থা চলতে থাকবে? এটিকে বন্ধ করার বা এটিকে নিরসন করার উপায় কি সরকারের সামনে? ধন্যবাদ। আমি গত বেশ অনেক দিন ধরে বলে আসছি যে যখন মানুষ দেখে যে কোনো সরকার একদিকে দুর্বল এবং আরেকদিকে অকার্যকর, দুর্বল এবং অকার্যকর যখন মানুষ বোঝে যে তার কোনো অ্যাকচুয়ালি কোনো কার্যকর কোনো চেইন অফ কমান্ড নাই, ফলে তখন এক ধরনের নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়, যেটা এখন এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে। এবং আমি আশঙ্কা করেছি খুব দ্রুত রাজনৈতিক শ্রাব্য একটা শব্দ বললেন, একটা অভ্যুত্থানকামী বা অভ্যুত্থান অংশ রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদের মধ্যে আমাদের যে একটা বড় দাগের বোঝাপড়া, নানা প্রশ্নে দ্বিমত থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্ন, এখন যদি বলি স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আপনি জুলাই অভ্যুত্থান, তাকে আপনি ধারণ করা, ভোটাধিকার, গণতন্ত্র, একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন, এই যে ব্রডলি যে প্রশ্নগুলো, এইসব ব্যাপারে যদি বড় দাগের বোঝাপড়া না থাকে, এই সংকটটা বাড়তে থাকবে। এবং আমি দেখছি যে এই পরিস্থিতিটার সুযোগটা গ্রহণ করছে এক, এবং সরকার দেশে কোনো সরকার আছে এটা বাস্তবে কিন্তু অনুভূত হচ্ছে না। আপনি ঢাকাতে, এখানে 4 জনই ঢাকায় থাকি, আপনি ভোর থেকে রাত পর্যন্ত কোনো ঢাকা শহর, এটা বাস্তবে গ্রাজুয়ালি একটা গার্বেজের জায়গায় যাচ্ছে। এটা আমি চাই বা না চাই, এবং মানুষ কষ্ট করে সরকারকে সহ্য করছে। কারণটা কি? সরকার, তারা এত বুদ্ধিমান মানুষ, যে কোনো বুদ্ধিমান দৌড়বিদ তারা জানেন তিনি যে দৌড়টা শুরু করেছেন, কোথায় তিনি থামবেন, কোথায় তিনি জ্যোতিচিহ্ন দেবেন,
তিনি এটা জানেন, এই সরকার জানে না যে, এবং ওনারা যেটা ইনডিফিনিট পিরিয়ড, এখন ফেব্রুয়ারি বলেছেন তো রাজনৈতিক নানা চাপের কারণের জন্য এই যে সেদিনও চোরাগোপ্তা বললেন- হামলাগুলো সেগুলো বন্ধ করার জন্য সরকার কি কঠোর হতে পারছে না বলে না মনে না, হয়? সরকার, আমি বলছি যে সরকারের মধ্যেই আমি দেখছি যে অসংখ্য সরকার প্যারালেলি কাজ করছে। সরকারের ভেতর সরকারের মধ্যেই আমাদের কয়েকটা সরকার, উপদেষ্টাদের নানা ধরনের রাজনৈতিক পক্ষপাতের গুরুতর অভিযোগ রয়েছে, জনপ্রশাসনের মধ্যে দেখছি, তারপরে এবং ল এনফোর্সিং এজেন্সি এখনো পেশাদার দায়িত্বের মধ্যে নাই। সরকার একটা এ ধরনের পরিস্থিতি, একটা স্ট্রং পলিটিক্যাল গভর্নমেন্ট যার একটা পপুলার ম্যান্ডেট আছে, মানুষের সমর্থন আছে, এটা ছাড়া এই পরিস্থিতি তাহলে হয়তো মোকাবেলা এমন করা- পরিস্থিতি এবং আমাদের আওয়ামী খুব লীগ একটা face করতে হতো এই না। পরিস্থিতির পুরোপুরি সুযোগটা সুযোগটা তারা গ্রহণ, নিচ্ছে। এই জন্য কেবলমাত্র অনলাইনেই একটা কল দেওয়ার পরে এই ধরনের একটা উদ্বেগ আতঙ্কের জায়গা তৈরি করতে ছড়িয়ে পারছে, পড়েছে, জি। এবং এটা গভর্নমেন্টের ফেলিওর। আমি একই সাথে বলবো রাজনৈতিক দলগুলো যারা এখন মাঠ দখলের প্রতিযোগিতা নেমেছেন, যদি এটা বাড়তে থাকে তাহলে কিন্তু গণেশও কিন্তু বলতে পারেন কাত হয়ে পড়বে, আর কখন উল্টে যাবে আমরা কিন্তু জানি না। মানুষ কিন্তু সে ভয় আতঙ্কের মধ্যে আছে, সরকারের দায়িত্ব নেই মানুষকে ধরনের উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে রাখা। কাজী মারুফুল ইসলাম আপনার কাছে আসতে চাই, এই গণেশ উল্টানো ঠেকানোর জন্য মানে কি করণীয় এই মুহূর্তে? জি, আমি একদম আবারও ধন্যবাদ। আমি আমার প্রাজ্ঞ যে সহ আলোচক বৃন্দ আছেন তাদের সাথে একটা জায়গাতে একটা কাউন্টার ফ্যাক্টস দিতে চাই, যে ধরুন এই যে জ্বালাও পোড়াও, চোরাগোপ্তা হামলা, বোমা বিস্ফোরণ, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু যখন আমাদের এখানে শক্ত সরকার ছিল, যেমন এখন দুর্বল সরকার, কিন্তু যখন শক্ত সরকার ছিল, ধরা যাক আওয়ামী লীগের সরকার, ধরা যাক বিএনপি সরকার, যখন বিএনপি সরকারে ছিল, এটা কিন্তু তৎকালীন বিরোধী দলের থেকে আওয়ামী লীগের তরফেও কিন্তু এরকম অসংখ্য কর্মসূচি করা হয়েছে। যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখন বিএনপির তরফে অসংখ্য কর্মসূচি করা হয়েছে। অর্থাৎ এটা সরকার শক্ত থাকা কিংবা দুর্বল থাকার চেয়ে প্রশ্নটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এই চর্চাটাকে বছরের পর বছর ধরে তারা উৎসাহিত করেছে। এটা কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করে দেওয়ার সঙ্গেও সম্পর্ক নেই। আওয়ামী লীগ যখন করেছে আমরা বাস পুরানোর গল্প জানি, বিএনপি যখন করেছে আমরা ট্রেন লাইন উপড়ানোর গল্প জানি, মানুষ মারার গল্প জানি। অর্থাৎ এই দলগুলো কিন্তু এই জাতীয় সংস্কৃতিটাই তারা পুষেছে, এবং সেখানে তারা বারবার করে সাধারণ মানুষের প্রাণের উপরে দাঁড়িয়ে, তাদের লাশের উপর দাঁড়িয়ে কিন্তু ক্ষমতার যে তাস খেলা, যে পাশা খেলা, সেইখানে যাওয়ার চেষ্টা করেছে। ফলে এইটার যে দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বর ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এখনকার যে রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং জামাতে ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য যে প্রধান বড় বড় দলগুলো আছে, তাদের প্রত্যেকের এটার মধ্যে দায় আছে আজকের এই পরিস্থিতির জন্য। এটাকে মোকাবেলা করা সরকার তো অবশ্যই প্রধান চালক, তার নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, তাকে তো অবশ্যই এটা ডিপ্লয় করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এইটা কখনো সরকার একা পারবে না যদি কিনা সে তার সঙ্গে রাজনৈতিক সকল পক্ষগুলোকে একটা জায়গায় আনতে না পারে, এবং সিভিল সোসাইটি, মিডিয়া সবাই যদি আমরা সাপোর্ট না দিই যে ঠিক আছে না, এই পরিস্থিতিটা আর কোনো রকমের গ্রহণযোগ্য না, আজকে যারা একটা চেষ্টা করছে তারা তো একটা ফল অর্জন করতে চায়, সেই ফলটা যদি অর্জন করতে না পারে তাহলে তো এই চেষ্টাটাকে ফুটাইল, এটা ব্যর্থ বলে প্রমাণিত হবে। ফলে ওই ফলটা যদি ফলটা অর্জন করতে না পারার যে কারণ, সেই জায়গাটাতে যদি আমরা ন্যারেটিভ ক্রিয়েট না করি, অর্থাৎ রাজনৈতিক দলগুলো এগুলো যদি প্রকাশ্যে এগুলোকে ডিনাউন্স না করে, এগুলোকে যদি খারিজ না করে, সরকার তার আইন দিয়ে এগুলোকে যদি না ঠেকানোর চেষ্টা করে, এবং সিভিল সোসাইটির মধ্যে ন্যারেটিভ যদি ক্রিয়েট না হয় যে এগুলো কোনো বৈপ্লবিক কাজ না, এটা কোনো বীরত্বের কাজ না, এটা মানুষের জীবন নেওয়ার কাজ, এটা অগ্রহণযোগ্য, এটা চলতে পারে না, এই ন্যারেটিভটা কিন্তু নাই এখনো পর্যন্ত। কিন্তু কেউ যদি বোমা বিস্ফোরণ করে, কেউ যদি একটা ককটেল বিস্ফোরণ করে, সে কিন্তু এক ধরনের কোট আনকোট হিরো বলে প্রমাণিত হচ্ছে। এই হিরো না হওয়ার কাজটা, অর্থাৎ সমাজের প্রত্যেকটা জায়গা থেকে এটাকে ডিনাউন্স করা যে এইরকম সন্ত্রাস চলতে পারে না, মতামত থাকলে আমরা আলোচনা করব, বসবো, নেগোশিয়েট করব, কিন্তু এইটা মাধ্যমে বলছেন কাজী মারুফুল ইসলাম। সৌরভ ভাই, মানে শুধু ন্যারেটিভ দিয়ে কি থামানো যাবে এটা? না, ন্যারেটিভ বা বয়ান দিয়ে তো না। কথা হচ্ছে যে একটা জাতি কখন জাতি হয়ে ওঠে, তার মধ্যে একটা কিছু মৌলিক বিষয়ে একটা বোঝাপড়া থাকতে হয়, একটা সমঝোতা থাকতে হয়, একটা ঐক্যের ভিত্তি তৈরি করতে হয়। কিন্তু আমরা 8 মাস লাগাতার এই আলোচনা করেও সেই ঐক্যটা গড়ে তুলতে পারিনি। আর দ্বিতীয় হচ্ছে যে মারুফ ভাই বলেছেন যে এই রাজনৈতিক সংস্কৃতি তো আগেও ছিল, তখন কিন্তু একটা কি বলে, একটা বয়ান না, তখন একটা যুক্তি ছিল
যুক্তিটা হচ্ছে একটা অন্যায়, ক্ষমতাসীনরা একটা অন্যায় চাপিয়ে দিতে চেয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অন্যায়ের বিরুদ্ধে হয়তো কোথাও কোথাও আইন বহির্ভূত কর্মকাণ্ডও করেছে, সন্ত্রাসও করেছে, আগুন দিয়েছে। এখন এই সরকারের তো বোঝা উচিত ছিল যে তারা যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তো সত্যিকারভাবে এই গণতান্ত্রিক তার যে ছাতার নিচে সব মানুষকে কিভাবে নিয়ে আসা যাবে, কাকে বাদ দেওয়া, সন্ত্রাসীদের বাদ দিন, অপরাধীদের বাদ দিন, কিন্তু দল হিসাবে কাউকে বাদ দেয়া, এবং সেটা আদালতের নির্দেশে হলে একটা ছিল, আদালতের রায় নিয়ে নির্বাহী আদেশে এটা ভবিষ্যতে টিকবে কিনা। আচ্ছা, আরও যে বিষয়টা হচ্ছে, শুধু আমরা তো কয়েকদিনের এই আওয়ামী লীগের কী বলে অদৃশ্য নির্দেশে যেসব ঘটনা ঘটছে দেখছি, কিন্তু যখন ধরেন একজন সাধারণ নাগরিক বা কোনো একটি দলের কর্মী কোথাও গেল এবং তাকে যদি হেনস্থা করা হয়, তাকে যদি মব সন্ত্রাসের শিকার হতে হয়, এবং হচ্ছে, এখন যে যেখানে পারে যে জবরদস্তি, এটি কিন্তু খুব সরকারের প্রথম উচিত ছিল যে জবরদস্তিটা বন্ধ করা, এই মব সন্ত্রাস বন্ধ করা। বিচার তো করবে সরকার, আইন বিচার করবে সরকারও না, কিন্তু আইন বিচার করার নামে, মানে বেআইনি কর্মকাণ্ড রোধের নামে যখন একই রকম পদ্ধতি প্রয়োগ করা হয়, মানে আরেকটি বেআইনি কাজ করে কাজের মধ্য দিয়ে আরেকটি অন্যের বেআইনি কাজকে ঠেকানোর চেষ্টা করা হয়, প্রতিরোধের চেষ্টা করা হয়, তখন কিন্তু বিপদ। আজকে ধরুন আওয়ামী লীগ কার্যক্রম ধরে নিলাম যে আইনগতভাবেই এটা নিষিদ্ধ আছে, আওয়ামী লীগের বাইরে যারা আছে, আওয়ামী লীগ করে না এরকম দল তো আছে, যারা ধরেন জুলাই অভ্যুত্থানের অংশীদার নন বা নীরব ছিলেন, বা তার ওই দলের কোনো নেতাকর্মী অংশও নিয়েছেন, কিন্তু আপনি দল হিসাবে তাকে যদি বলেন যে এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকতে হবে, অথবা দলের কোনো সমাবেশ করলে সেই সমাবেশটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না, এটাও কিন্তু আগামী নির্বাচনে খুবই একটা নেতিবাচক প্রভাব ফেলবে। সোহরাব ভাই, মানে একটা বিরতি নিতে হবে, তার আগে একটা প্রশ্ন একটু করতে চাই, সেটা হচ্ছে যে কোনো সংকটের সময় আমরা লক্ষ্য করি যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, কালকেও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেখান থেকে কি আমরা গণভোটের দিন তারিখ বা জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেই দিক নির্দেশনা পাবো কিনা, সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশে গণ উদ্বেগ প্রসঙ্গে আলাপ করছি। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গে কথা বলছিলাম যে কোনো উদ্বেগ উৎকণ্ঠার সময় আমরা দেখি যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ভাষণ দেন, তিনি হয়তো কিছু আশার কথা আমাদেরকে শোনান। আমরা গণভোট জুলাই সনদ ইস্যুতে আসলে খুব ডান দিকে অবস্থান দেখছি বিএনপি এবং জামায়াতে, সেই সঙ্গে 13 নভেম্বর এক ধরনের উৎকণ্ঠা যোগ করেছে এই চোরাগোপ্তা হামলাগুলো। কালকে জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কি গণভোট জুলাই সনদ ইস্যুতে কোনো ঘোষণা পেতে যাচ্ছি বলে মনে হয় কিনা? এটা তো খুব এক্সপেক্টেড, কারণ যেহেতু ঐক্যমত কমিশন এবং সরকার, ঐক্যমত কমিশনের সাথে সরকারের পার্থক্য করাটা খুব কঠিন, কারণ ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তিনি আবার স্বাক্ষর করেছেন, যিনি একই সাথে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা। এটা একটা ফলে আমরা ইতিমধ্যেই জল যে পরিমাণ ঘোলা হয়েছে, ইতিমধ্যে রাজপথের যেটা আমরা মনে করলাম সমাধান হয়েছে। একটা বাক্য বলি, আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে কোনো পরিবর্তন হয়নি, চর দখলের মানসিকতার যে কোনো পরিবর্তন হয়নি, জমিদারির যে মানসিকতা, চাপ, হুমকি, জবরদস্তি করার যে মানসিকতা, ভেতর থেকে এই গোটা অভ্যুত্থান 1,500 শহীদ যাদের রক্তের এখনো দাগ শুকায়নি, সে দাগের উপরে বসে এখন আপনি আপনার দলের এজেন্ডাকে আপনি চাপিয়ে দিচ্ছেন অভ্যুত্থানের নাম করে, বিপ্লবের নাম করে সমস্ত দল এবং জনগণের উপরে। এই যে জায়গাটা, আগামীকালকে প্রধান উপদেষ্টার ভাষণে আমরা নিশ্চয়ই দেখতে চাইব তিনি কি করতে পারেন। আমি মধ্যে আমার কি করতে পারেন এই কোশ্চেনটা একটু যুক্ত করে দিই আপনাকে, বলুন, একটু প্রেক্ষাপটটা ধরিয়ে দিই। সেটা হচ্ছে যে জামাত যেহেতু চাইছে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন, তো বিএনপি চাইছে, দুঃখিত, বিএনপি চাইছে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অধিকাংশ দল, কিন্তু জামাত বলছে যে আগেই গণভোট তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন, নাহলে নির্বাচনই হবে না, এমন হুঁশিয়ারি তারা দিয়েছে। সরকার
মানে দুপক্ষকে নিয়ে সন্তোষজনক অবস্থানে কি করে পৌঁছাবে এই জায়গাটায়? সেখানে একটা হচ্ছে যে আমরা গণভোটের ব্যাপারে তো সবাই আমরা একমত। প্রশ্নটা দিন তারিখের প্রশ্ন। দিন তারিখের প্রশ্ন এখন জামাত চাইছে আগে, বিএনপি চাইছে আগে। সরকার কোন পথে হাঁটতে পারে? একটা হলো যেসব প্রশ্নে আমাদের সবার ঐক্যমত আছে, প্রধান উপদেষ্টা সরকার প্রধান তিনি তার উপরে দাঁড়াতে পারেন। এমনকি গণভোটের প্রশ্ন, যেটা আমি আপনাকে সাক্ষ্য দিয়ে বলছি, এটা আমি ছিলাম, 2-3টা দল বাদে 26-27টা দলই বলেছেন নির্বাচনের দিনই গণভোটটা একই সাথে হওয়া। কেন হওয়া তার যুক্তিটুক্তি আমরা দিয়েছি। এখন সরকার তাহলে একদিকে তিনি কনসেনসাসের পথে দাঁড়াবেন, আরেকদিকে ওভারওয়েলমিং মেজরিটি যে মতামতটা দিয়েছেন বা মানুষের যেটা লজিক বলেন, রেশনাল বলেন, বা আমাদের যে সময় যেটা আছে, সেদিক থেকে তো আগে এখন বাস্তবে গণভোট করবার কোনো বাস্তবতা, কোনো প্রেক্ষিতটা নেই। সেটা করা আগে গণভোটের তারিখ করা মানে বাস্তবে পরিস্থিতিকে আপনি আরো সংঘাতের দিকে আপনি নিয়ে যাওয়া। আমি আগামীকাল সরকারের দিক থেকে আমি চাইব সরকারের পলিটিক্যাল উইলের উপরে আগামীকাল দুপুর পর্যন্ত, আমি এখনো পর্যন্ত ভরসা রাখতে চাই, তার ভাষণটা শোনা পর্যন্ত তিনি বিশ্বব্যাপী নানা ধরনের অভিজ্ঞতা আছে, এই উইজডমের পরিচয় দেবেন কিনা। সরকারের একটা সঠিক সিদ্ধান্ত সংকট উত্তরণে সহায়তা করতে পারে, একটা ভুল সিদ্ধান্ত আরো বিপর্যয় আরো দাঁড়ার দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। জি, ডক্টর কাজী মানিকুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। অনেকে বলছেন উচ্চকক্ষে পিআর দিয়ে একই দিনে গণভোট এবং নির্বাচন, এটি নাকি সমাধান হতে যাচ্ছে। আপনার কাছে তাই মনে হয় কিনা? তাহলে সবাইকেই উইন উইন সিচুয়েশন থাকলো। আমার তো মনে হয় যেটা জনাব সাইফুল হক বলছিলেন, যে যেখানে বেশিরভাগ দলের ঐকমত্য আছে, যদি আমরা এটাকে যদি লক্ষ্য করি, যদি এটাকে আমাদের একদম জামাত তো কোনোভাবে এটি মানতে রাজি না যে একই দিনে গণভোট এবং নির্বাচন। আমরা দেখি তারা কি উচ্চকক্ষে পিআরের জন্য না, আমার কাছে মনে হয় ধরেন জামাত এই মুহূর্তে, জামাতের যত সাংগঠনিক শক্তি থাকুক না কেন, সেটা আমরা অনেক সময় ওভাররেট করি, যে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে জামাতের অবস্থান ভিটো অবস্থান না, অর্থাৎ জামাত চাইলে হবে আর না চাইলে হবে না, এরকম পরিস্থিতি বাংলাদেশের না। তারা ঘোষণা দিচ্ছে, তারা ঘোষণা দিতে পারে একটা দল, কিন্তু পরিস্থিতি মোটে এরকম না, প্রথমত। দ্বিতীয়ত, যে পয়েন্টটাতে আমাদের পার্থক্য, আমরা দেখেছি যে বাস্তবতা বিবেচনা করে গণভোট এবং নির্বাচন একদিনে হতে পারে, সেটাই একটা যৌক্তিক সমাধান। আমার ধারণা প্রধান উপদেষ্টা এই জায়গাটাতেই যাবেন। কিন্তু একই সঙ্গে এই যদি ঐকমত্যটাকেই ধরি, তাহলে কিন্তু বেশিরভাগ দলই কিন্তু ঐকমত্য পোষণ করেছিল যে আমাদের পিআর, উচ্চকক্ষের পিআরের ব্যাপারে বেশিরভাগ দলই কিন্তু ঐকমত্য পোষণ করেছিল যে আমাদের যে সমস্ত ওভারসিজ যে সমস্ত কমিশনগুলো আছে, যেমন আমার দুর্নীতি দমন কমিশন, আমার পাবলিক সার্ভিস কমিশন, সেগুলোর একটা সুষ্ঠু পদ্ধতিতে তার যে নমিনেশন প্রক্রিয়া সেটা করা। তো আপনি একটা জায়গায় যাচ্ছেন ঐকমত্যের জায়গায়, আর একটা জায়গায় আবার আপনার অবস্থানটা ধরে রাখছেন। অর্থাৎ আমি আবারও বলতে চাই যে আজকের যে সংকট, অর্থাৎ জুলাইয়ের যে স্পিরিটটা আমরা ধরে রাখতে পারছি না, সেক্ষেত্রে একটা অন্যতম সংকটের জায়গাগুলো হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড লোভ এবং ক্ষমতার প্রতি যে তাদের যে মানে উদগ্র লোভ, অর্থাৎ এই মানুষের প্রাণদান, এত মানুষের আত্মত্যাগ, এগুলো তাদের কাছে মূল্যহীন। তারা কেবলমাত্র কিভাবে নিজের ক্ষমতাটাকে সুসংহত করবে সেই জায়গাটাতে। জি, আমি আসবো আপনার কাছে। সোহরাব হোসেন, আপনার কাছে কি মনে হচ্ছে, উচ্চকক্ষে পিআর দিলে কি মানে জামাত একই দিনে গণভোট এবং নির্বাচন মেনে নেবে? আমাদের রাজনৈতিক নেতারা মাঠে যে গরম বক্তৃতা দিচ্ছেন, যে ভাষায় একে অপরকে আক্রমণ করছেন, তাতে ভরসা কম। তবে আমার ব্যক্তিগত ধারণা বা রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে, যে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা না করলেও অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে। বিশেষ করে সবার সঙ্গে না হলেও যে তিনটি দলকে এই সরকার কি বলে প্রথম শ্রেণীর বেশি গুরুত্ব দিচ্ছে, না প্রথম শ্রেণীর শিরোপা দিয়েছে, তো সেই তিনটি দলই তো মূলত দিয়েছে। এবং সেখানে এটা হতে পারে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। আর যদি আমরা ওই যুক্তিটাও মেনে নেই যে সংখ্যাগরিষ্ঠরা কি চায়, সংখ্যাগরিষ্ঠরা, সাইফুল ভাই বললেন, তিনি তো নিয়মিত বৈঠকে ছিলেন, যে সংখ্যাগরিষ্ঠরা একই দিনে জাতীয় সংসদ এবং গণভোট চেয়েছে। আবার সংখ্যাগরিষ্ঠ দলের দিক থেকে সংখ্যাগরিষ্ঠরা কিন্তু উচ্চকক্ষে আনুপাতিক হারে চেয়েছে।
বিএনপি এবং তার কয়েকটি সহযোগী বাদে আমার ধারণা যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যে তারা আনুপাতিক হারে উচ্চকক্ষে ভোট হোক। ঠিক আছে, সরকার যদি এই সংখ্যাগরিষ্ঠর মনোভাবটা আমলে নেয় তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা আপোষ রফা ফর্মুলা পাবো, যেটি ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন এবং একটা বোঝাপড়ার মধ্যে আছেন। আর যদি এরকম হয় যে আমি বলে দেব কেউ নির্বাচন করুক বা না করুক, কেউ আসুক বা না আসুক, সেটা হলে কিন্তু ভয়াবহ সংকট তৈরি হবে। এবং ফেব্রুয়ারি কেন কোন ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ বলতে পারে না। সৌরভ ভাই, আরেকটি বিরতির সময় হচ্ছে, আমাদের বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছে এখন প্রকাশ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। গণ উদ্বেগ প্রসঙ্গে আলাপ করছি। গণ উদ্বেগ, সাইফুল হক, আরেকটি বিষয় রয়েছে, নির্বাচন কি হবে কি হবে না, এটি নিয়ে এক ধরনের উদ্বেগের জায়গা, প্রশ্নের জায়গা আমরা লক্ষ্য করি সাধারণ মানুষের কাছ থেকে। আমরা দেখছি যে প্রতিনিয়ত সরকারের উপদেষ্টারা বলছেন মিডিয়ার সামনে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, সরকারের প্রেস সচিব বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে ফেব্রুয়ারির নির্বাচনকে থামিয়ে রাখতে পারে, বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু তারপরও বিশ্বাসযোগ্যতা কেন তৈরি হচ্ছে না মানুষের মনে? মানুষ কেন প্রশ্ন করে যাচ্ছে যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে না হওয়ার? প্রশ্ন করছে কয়েকটা কারণে। আমি মনে করি নির্বাচন, যেটা বললাম, প্রাইমারিলি সরকারের তার যে রাজনৈতিক উদ্দেশ্য নির্বাচনটা করার, মানুষ প্র্যাকটিক্যাল যে ডেমনস্ট্রেশন দেখতে চায়। নির্বাচন তো সরকার একা চমক দেওয়ার ব্যাপার না, নির্বাচনের সাথে সরকারকে রাজনৈতিক দলগুলোর আস্থাটা অর্জন করতে হবে। এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং ফাইনালি ভোটারেরা, এদের সবাইকে আপনি আস্থার মধ্যে আনা দরকার। এই ভূমিকাটা সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান অথবা ইফেক্টিভ কোনো ভূমিকা আমরা দেখছি না, বরং সরকারের নিরপেক্ষতা নিয়ে এখনো পর্যন্ত গুরুতর প্রশ্ন আছে। সরকার এই যে সমস্ত কারণে সরকার অনেকগুলো পদক্ষেপে সরকার বিতর্কিত, অনেকগুলো উপদেষ্টাদেরকে নিয়ে বিএনপি অনেকগুলো উপদেষ্টা ব্যাপারে আঙ্গুল তুলেছে, জামাত বলেছে, ইভেন এনসিপি তারা বলেছে, কিন্তু সব উপদেষ্টারা এখনো পর্যন্ত বহাল তবিয়ত আছে। সরকারকে যেহেতু একটা দল নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, এখন তত্ত্বাবধায়ক অফিসিয়ালি না থাকলেও এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের আদলেই তাদেরকে ফাংশন করতে হবে। এই ভূমিকাটা সরকার নিজেকে এখনো প্রমাণ করতে পারেনি। আর তারপরে মানুষের ধারণা হয়েছে এই যে যারা এখন নানা কর্মসূচির মধ্যে আছেন, সরকারের কোনো না কোনো অংশের পরোক্ষ কোনো মদত এগুলোর পিছনে কাজ করছে কিনা, এটা কিন্তু মানুষের ধারণা তৈরি হয়েছে। আপনি ল এনফোর্সিং এজেন্সিজ বা বেসামরিক আমাদের যে প্রশাসন, কোনোটাকে সরকার না পেশাদার ভূমিকায় আনতে পারেনি। ফলে আপনার কাজ হচ্ছে আপনি কনফিডেন্স বিল্ড আপ করবেন। আমি ইলেকশন কমিশনকে বলেছি, আপনারা একটা বড় দায়িত্ব নিয়েছেন, আপনি আরপিও আপনি ফাইনাল করে ফেললেন উইদাউট হ্যাভিং এনি কনসালটেশন উইথ ইউর মেন স্টেক হোল্ডার, উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। তাদেরকে আপনি চিনলেন না, জানলেনই না, তাদের মতামত ছাড়াই আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওটা আপনি চূড়ান্ত করে ফেললেন। তাদের যুক্তি কি ছিল, যেটা ঐকমত্য কমিশনে আলোচনা হবে, সরকার করবে। আরে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এটা আপনার মূল দায়িত্ব, আলোচনা করবেন। ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে ওনারা অনেকগুলো ক্রাইসিস তৈরি করেছে। আমি মনে করি এখনো সময়টা একেবারে শেষ হয়ে যায়নি। যদি এখনো মনে করি শেষ রক্ষা করা সম্ভব। আমি সে আশাটা এখন রাখতে চাই। বিশ্বাসযোগ্যতা কেন তৈরি করা যাচ্ছে না, নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে? এটা নিশ্চিতভাবে অবশ্যই সরকারের একটা প্রধান দায়িত্ব। 2 মিনিট সময়। জি, তাদের কাছে যে প্রত্যাশিত ভূমিকা ছিল সেটি আসলে তারা দেখাতে পারেনি। অর্থাৎ নির্বাচন করতে গেলে যে একটা শক্ত অবস্থান দরকার, সেটা প্রমাণ হবে আমার বাজারে, সেটা প্রমাণ হবে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায়, সেটা প্রশাসনের ভূমিকার মধ্য দিয়ে। সেই জায়গাগুলোতে আসলে সরকার অবশ্যই ব্যর্থ হয়েছেন, অর্থাৎ এটা শক্ত ভূমিকাটা পালন করতে পারেননি। একই সাথে আমি বলবো যে আমাদের এই জুলাই আন্দোলনের যে অংশীজন, তাদের মধ্যে যে বিরোধ এবং তাদের মধ্যে যে পরস্পরের যে প্রতিদ্বন্দ্বিতা, যে অনাকাঙ্ক্ষিত এবং কদর্য প্রতিদ্বন্দ্বিতা, যে সেটা মানুষের মধ্যে আসলে আস্থা খানিকটা কমেছে। ফলে আমার কাছে মনে হয় যে আমার রাজনৈতিক দলগুলো যদি একটু আবার তাদের মধ্যে বোঝাপড়াটাকে ফেরত আনে, কারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করার মূল কাজটা কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর প্রচারে এবং প্রসারে তাদের কার্যক্রমের মধ্যে করতে হবে। সরকার সেখানে একটা রেফারি হিসেবে কাজ করবে, যেন সবাই ঠিক মতন কাজ করতে পারে। ফলে দলগুলোরও সরকারকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে ওই শক্ত অবস্থাটা নিয়ে প্রমাণ করতে হবে যে তারা পারবে এবং নির্বাচনের ব্যাপারে তারা আন্তরিক, এবং সেটা হবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটা নাগরিক মনে করে যে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের প্রধানতম
প্রধানতম পথ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। ফলে এটা যেহেতু সাধারণ মানুষ মনে করে, এই নির্বাচন ঠেকিয়ে রাখা আসলেই কারোর পক্ষে সম্ভব হবে না। ফলে নির্বাচনে যে দ্বিধা, সেটা অচিরেই কেটে যাবে, মানুষ নির্বাচনেই যুক্ত হবে। সৌরভ ভাই, আপনার কাছে আসতে চাই, আর একটা প্রশ্ন জুড়ে যেতে চাই। এই যে ইলেকশনের দিন যদি এইরকম ঘটনা ঘটে, আওয়ামী লীগের এরকম চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ, আগুন সন্ত্রাস, তখন কি আর নির্বাচন শান্তিপূর্ণ থাকবে, সুষ্ঠু থাকবে? আওয়ামী লীগ তো অনেক দূরের বিষয়, তারা তো অদৃশ্য শক্তি। দৃশ্যমান শক্তি যদি পরস্পরের প্রতি জবরদস্তি করে, সহনশীল আচরণ দেখায় না এবং করে। সন্ত্রাস করে, যার আলামত ইতিমধ্যে দেখা গেছে আন্তদলীয় এবং অন্তর্দলীয় দুটোই। আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা বদলানোর যে অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানে, সে বদলায়নি। এটি একটি সরকার যেভাবে কার্যক্রম দেখানোর কথা, যেভাবে সক্ষমতা দেখানোর কথা, আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে, জননিরাপত্তার ব্যাপারে, এমনকি রাজনৈতিক সংকট দূর করার ব্যাপারেও, সেটাও দেখাতে ব্যর্থ হয়েছে। সুতরাং মানুষ যে অতি আশা নিয়ে জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছিল, অংশ নিয়েছিল, সেই 15 মাসে কিন্তু সেই আশাটা প্রায় নিভে গেছে। আর সুতরাং এক ধরনের এখন যে নির্বাচন, কিন্তু এর অর্থ যে নির্বাচন হবে না, মানুষ কি মনে করে না নির্বাচনের বিকল্প কি? বিকল্প নেই বলেই নির্বাচন হবে। এবং আমি আশা করব সরকার দেরিতে হলেও বুঝতে পেরেছে যে তাদের কোথায় থামতে হবে। রাজনৈতিক দলগুলো যদি এই উপলব্ধি আসে যে তাদের কোথায় থামতে হবে, সেটা যদি তারা বুঝতে পারে, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। অসংখ্য ধন্যবাদ তিনজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে সামনের দিনগুলোতে আরও আলাপের সুযোগ হবে আপনাদের সঙ্গে। তিনজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।